যদি একটা নিষিদ্ধ বই ছোঁয়ার চেষ্টা করলেই মৃত্যু তোমার দিকে এগিয়ে আসে, না, দূর হ। আজ বীর প্রবেশ করছে মৃত্যুর ফাঁদে। রাজপ্রাসাদের চারিদিকে গভীর রাতের নীরবতা নেমে এসেছে। দূরে প্রহরীদের পায়ের শব্দ এখন বিরল। মশালের আলো করিডোরে দুলছে। রাজপ্রাসাদের নরম পালঙ্কে শুয়ে আছে বীর, কিন্তু তার চোখে ঘুম নেই। বুকের ভেতর শুধু একটাই চিন্তা ঘুরছে, সেই নিষিদ্ধ বই। বীর উঠে বসে, টেবিলের উপর রাখা কাঁচের বোতলের দিকে তাকায়। বোতলের ভিতরে ধোঁয়ার মতো ঘুরছে বন্দি জাদুকর। শেষবারের মতো বলছি বীর, আজ যদি যাস হয়তো আর ফিরতে পারবি না। ফিরবো কিনা জানি না, কিন্তু সত্যটা আমাকে জানতেই হবে। আর দেরি করা যাবে না। যতক্ষণ সেই বইটা আমার হাতে না আসছে ততক্ষণ এই রহস্যের শেষ হবে না। বীর, তুই যা ভাবছিস সেটা সহজ নয়। পণ্ডিতের ঘর মানে মৃত্যুর ফাঁদ। মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না। কিন্তু কিন্তু পণ্ডিত যদি তোকে একবার ধরে ফেলে তাহলে তুই আর কখনো ফিরে আসতে পারবি না। আমি জানি ঝুঁকি আছে, কিন্তু সত্য জানার জন্য কখনো কখনো ঝুঁকি নিতেই হয়। সোনপরি, তোমাকে ফিরিয়ে আনার জন্য যা যা করার প্রয়োজন আমি তা সব করব। দরকার হলে আমার প্রাণের বিনিময়েও তোমাকে ফিরিয়ে আনতে আমি রাজি। আজ এক্ষুনি আমি ওই বই নিয়ে আসব। এখন কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে আছে। বীর নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। তার পায়ের শব্দ পর্যন্ত যেন বাতাস মিলিয়ে যায়। আজকের রাত শুধু একটি অভিযান নয়, সত্যের পথে তার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। রাজপ্রাসাদের পুরনো করিডোরগুলো রাতে আরো ভৌতিক হয়ে ওঠে। মশালের ক্ষীণ আলো দেয়ালে নাচতে থাকা ছায়া তৈরি করে। বীর সতর্ক পায়ে এগিয়ে চলেছে। বীর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিজের সাথে ফিসফিস করে, এটা দিয়ে গেলে সোজা ফটকের কাছে পৌঁছানো যাবে। হঠাৎ সে থেমে যায়। সামনে দুইজন প্রহরী দাঁড়িয়ে কথা বলছে। বীর দ্রুত দেওয়ালের ছায়ার সঙ্গে মিশে যায়। আজকাল রাজপ্রাসাদটা কেমন যেন অদ্ভুত লাগছে না? আজ রাতে কিছু একটা ঘটবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। কে ওখানে? চল তো দেখে আসি। ঠিক সেই মুহূর্তেই বীর দেয়ালের আড়াল থেকে বেরিয়ে দ্রুত করিডোর পেরিয়ে যায়। ফটকের কাছে এসে চারিদিকে তাকায়, সব শান্ত। বীর নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। বাইরে রাত আরো গভীর। দূরে জঙ্গলের দিকে কালো পথ সাপের মতো এগিয়ে গেছে। সে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে, সেই জায়গার দিকে যেখানে পণ্ডিতের আশ্রম লুকিয়ে আছে। ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে পণ্ডিতের আশ্রম। অন্ধকার, নীরব এবং অদ্ভুত রহস্যে ঘেরা। দূরে যজ্ঞকুণ্ডে আলো অল্প অল্প জ্বলছে, আর ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে আকাশের দিকে উঠছে। বীর সতর্ক পায়ে এগিয়ে আসে। চারিদিকে তাকিয়ে নিশ্চিত হয় কেউ তাকে অনুসরণ করছে কিনা। এটাই সেই জায়গা, এখানেই লুকিয়ে আছে সত্য। সে ধীরে ধীরে যজ্ঞস্থল পেরিয়ে ভারী দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় খোদাই করা একটা লেখা স্পষ্ট দেখা যায়, যে সত্যের যোগ্য নয় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। ফিরে যা, ফিরে যা, নইলে পুড়ে মরবি। সত্যের জন্য যদি মৃত্যুও আসে তবু আমি থামব না। সে দরজায় হাত রাখে। হঠাৎ দরজার চারপাশ দিয়ে আগুনের লাল রেখা ছুটে বের হয়। বীর এক মুহূর্তও ভয় পায় না। শান্তি, 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 শান্তি। সে ফুঁ দিয়ে আগুনের রেখাগুলো নিভিয়ে দেয়। আগুন মিলিয়ে যেতেই দরজা ধীরে ধীরে খুলে যায়। ভিতরে গভীর অন্ধকার। দূরে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে।
বীর ধীরে ধীরে ভিতরে পা রাখে। খুব ভয়ঙ্কর এই জায়গাটা। না না, আমাকে একটুও ভয় পেলে চলবে না। সে সাবধানে এগোতে থাকে। হঠাৎ বীর একটি টেবিলের সঙ্গে ধাক্কা খায়। আর একটু হলেই সব শেষ হয়ে যেত। বীর বুঝে যায় পণ্ডিত শুধু শক্তিশালী নয়, ভয়ঙ্কর সতর্ক। অন্ধকার করিডোর পেরিয়ে বীর আরো একটু সামনে এগোতেই হঠাৎ থেমে যায়। তার সামনে এক অদ্ভুত দৃশ্য। সারি সারি অনেকগুলো দরজা, সবগুলোই একই রকম, একই আকার, একই রং, একই চিহ্ন, যেন এক রহস্যময় গোলক ধাঁধা। এটা নিশ্চয়ই মায়ার ফাঁদ। যে পথ সত্যের, সে পথ নিজেই পথ দেখাবে। এরপর বীর হাত তুলে হালকা এক জাদুকরী রেখা ছুঁড়ে দেয় দরজাগুলোর দিকে। নীল আলো দরজাগুলোর ওপর দিয়ে ঘুরে যায়। কিছু দরজার সামনে লাল রঙের চিহ্ন জ্বলে ওঠে। এগুলোতে তন্ত্র বসানো আছে। সে মন্ত্র ভেঙে দেয়। তারপর একটা করে দরজা পরীক্ষা করতে শুরু করে। না, এটা নয়। পণ্ডিত সত্যিই চালাক। সে তৃতীয় দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা ধীরে খুলে। ভিতরে আলো কম। বীর কয়েক পা ভেতরে ঢোকে। হঠাৎ তার চোখ বড় হয়ে যায়। সামনে পণ্ডিত দাঁড়িয়ে আছে। পণ্ডিত? এত সহজ না বীর। তার বুকের ধড়ফড় বাড়তে থাকে, কিন্তু কয়েক সেকেন্ড পরেও পণ্ডিত নড়ছে না, কিছু বলছেও না। ধীরে ধীরে সামনে এগোয়। তার চোখ ছোট হয়ে আসে। তারপর হালকা নিঃশ্বাস ফেলে। না, এটা পণ্ডিত নয়। আসলে সেটা পণ্ডিতের এক বিশাল প্রতিকৃতি। অন্ধকারে এতটাই জীবন্ত লাগছিল যে প্রথম দেখায় বোঝা যায়নি। চালাকি ভালোই করেছো পণ্ডিত, কিন্তু আমাকে এত সহজে ভয় দেখানো যাবে না। সে আবার করিডোরের দিকে ফিরে তাকায়। তার সামনে এখনো আরো দরজা। মায়ার বিশাল ঘর পেরিয়ে বীর অবশেষে চতুর্থ দরজার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে থেকে সে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খোলে। বীর প্রথম বাধা পেরিয়েছে, কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। দরজা খুলতেই সামনে দেখা যায় এক সুড়ঙ্গ, যা নিচের অন্ধকারে নেমে গেছে। বীর নিচের দিকে তাকায়। তাহলে সত্যটা লুকিয়ে আছে মাটির নিচে। সে সতর্কভাবে সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। কয়েক ধাপ নামতেই হঠাৎ সিঁড়ির সামনে আগুনের রেখা চলে ওঠে। ওং অগ্নিদেবায় নমঃ। শান্তিং কুরু স্বাহা। আগুন মিলিয়ে যায়। বীর আবার নিচে নামতে থাকে, কিন্তু কয়েক ধাপ পরে মাটির নিচ থেকে লোহার কাঁটা বের হয়ে আসে। ধীরে ধীরে বীর নিচে নেমে আসে, আর সামনে যে ঘরটা দেখতে পায় সেটাই সেই নিষিদ্ধ কক্ষ। ঘরটা অদ্ভুত। চারিদিকে তন্ত্র সাধনার জিনিস ছড়িয়ে রয়েছে। হাড়, মন্ত্রলিপি, অদ্ভুত চিহ্ন আঁকা মাটি, শুকনো ধূপ আর কালো মোমবাতি। ঘরের মাঝখানে একটি পাথরের বেদি, আর সেই বেদির উপর একটি পুরনো বই। এই সেই গজেন্দ্র মোহনের বই। কত রহস্য লুকিয়ে আছে এই বইতে। সে ধীরে ধীরে বেদির দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ বেদির সামনে এক অদৃশ্য শক্তির দেয়াল তাকে থামিয়ে দেয়। এ কি? কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে বাধা দিচ্ছে। এই বাধা আমাকে ছিন্ন করতেই হবে। সে মন্ত্র পড়ে বাধাটা ভাঙার চেষ্টা করে। বীর আবার এগোয়। ঠিক তখন বেদির চারপাশে আরেকটি জাদুকরী চক্র জ্বলে ওঠে। পণ্ডিত যেন এই কক্ষটাকে বহু স্তরের তন্ত্রে রক্ষা করে রেখেছে। ফিরে যা, ফিরে যা। সে চারিদিকে তাকিয়ে নিশ্চিত হয় আপাতত কেউ নেই। বীর সাবধানে আরো কয়েক পা এগিয়ে যায়।
বেদির সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত বইটার দিকে সে তাকিয়ে থাকে। এই বইতেই লুকিয়ে আছে সব সত্য। সে ধীরে হাত বাড়ায়, বইটা তুলে নেওয়ার জন্য আঙুল এগিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ পুরো কক্ষের ভেতর এক অদ্ভুত কম্পন শুরু হয়। বেদির চারপাশে নীল রঙের জাদুকরি রশ্মি ঘুরপাক খেতে শুরু করে। এ কি হলো? এই বই স্পর্শ করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নিষিদ্ধ কক্ষের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, মোমবাতির আলো কাঁপতে থাকে। বীর আবার ধীরে ধীরে বইটির দিকে এগিয়ে যায়। এই বইটা আমাকে নিতেই হবে। সে হাত বাড়াতেই হঠাৎ ঘরের চারিদিকের অন্ধকার যেন নড়ে ওঠে। কি হলো? এ কি শব্দ? মাটির ফাটল, দেয়ালের ছায়া আর ছাদের অন্ধকার থেকে শত শত কালো পোকা বেরিয়ে আসে। না না, এ কি করে সম্ভব? এত পোকা আমার দিকে আসছে কেন? পোকাগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বীরকে ঘিরে ফেলে। উফ, দূর হ বলছি। কিছু পোকা তার কাঁধে, কিছু গলায় আর কিছু হাতে উঠে পড়ে। এগুলো কামড়াচ্ছে। কি জ্বালা করছে। না, এভাবে আমি হারবো না। আমি হারতে পারি না। বীর মরিয়া হয়ে শরীর ঝাঁকাতে থাকে আর সেই পোকাগুলোর হাত থেকে বাঁচার চেষ্টা করে। সে পাগলের মতো হাত দিয়ে পোকাগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে। ছাড় আমাকে। এগুলো নিশ্চয়ই পণ্ডিতের তন্ত্রের ফাঁদ। পোকাগুলো আবার উড়ে এসে তাকে ঘিরে ধরে। ঠিক আছে, তাহলে এবার আমার শক্তি দেখ। বীর চোখ বন্ধ করে দুই হাত সামনে তোলে, তারপর নিজের চারিদিকে এক ঘূর্ণি সৃষ্টি করে। এর ফলে পোকাগুলো বীরের শরীর থেকে ছিটকে পড়ে যায় আর তারপর পোকাগুলো সব অদৃশ্য হয়ে যায়। কোনো মায়া, কোনো ফাঁদ আমাকে থামাতে পারবে না। কক্ষ আবার ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এবার সত্যের মুখোমুখি হওয়ার সময়। সব বাধা কেটে গেছে। এখন এই বই আমার হাতে আসবে। এবার পণ্ডিতের আসল মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এটাই সুযোগ। কেউ কোথাও নেই, পণ্ডিত নেই। আমাকে এই বইটা তাড়াতাড়ি করে নিয়ে রানীমার কাছে যেতে হবে। ধীরে ধীরে বইটার দিকে এগোতে থাকে সে। বীর এবার সত্যিই বইটা নিতে পারবে তো, নাকি আরো কোনো ভয়ঙ্কর বিপদ ওত পেতে বসে আছে? আসছি পরের পর্বে। সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের প্রিয় নতুন চ্যানেল অ্যানিমেট মি অ্যাডভেঞ্চার।